বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রইল আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাস নিতে এসেছি। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ক্লাস দেখছো এবং বুঝতে পারছো। কিছু শিক্ষার্থী তাদের মতামত জানাচ্ছ, সেগুলো আমি দেখছি। আর যারা মতামত জানাচ্ছ না তারা বুঝতে পারছো আশা করছি, এবং তোমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। তো দেখা গেল আমরা যতটুকু পড়েছি তার থেকে যদি হঠাৎ করে তোমাদের কোনো একটি পরীক্ষা নিতে চাই কিংবা একটা সারপ্রাইজ টেস্টের মতো কোনো এক্সাম মতো নিতে চাই, তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, কিভাবে প্রশ্নের ধরন কি, সেগুলো কিন্তু আমি বিগত ক্লাসগুলোতেও বলেছি। আজকেও তোমাদেরকে সে বিষয়ে কিছুটা ধারণা দিব। তার আগে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়ে তোমাদেরকে জানাই সভ্যতায় মিশরীয়দের অবদান। গত ক্লাসে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রে যে ক্লাসটি হয়েছিল সেখানে মিশরীয়দের অবদান সম্পর্কে পড়েছিলাম, জেনেছিলাম। মিশরীয়দের অবদান, মিশরীয় সভ্যতা কিভাবে সভ্যতায় আসলো, তাদের ইতিহাসগুলো আমরা জেনেছিলাম। এখন হচ্ছে মিশরীয় সভ্যতার ইতিহাসে তাদের অবদান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সভ্যতায় মিশরীয়দের অবদান। সভ্যতায় মিশরীয়দের অবদান আজকে আমাদের আলোচ্য বিষয়। মিশরীয় চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কর্যের প্রাপ্ত তথ্যের আলোকে দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে প্রাচীন মিশরীয়রা দেবতা মনে করত। শুধু মিশরীয়রা, এখনো আমাদের সমাজে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা কিন্তু এই প্রাকৃতিক অনেক জিনিসকে তাদের দেবতা মনে করে। এই মিশরীয়দের থেকে এই দেবতা মেনে পূজা করাটা এসেছে। তারা বিশ্বাস করত প্রকৃতিকে দেবদেবীরাই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুসারে সূর্যের দেবতা ছিল রা বা রে, যে ছিলেন সূর্যের দেবতা। সূর্যের দেবতা কে ছিল? রা। সূর্যের দেবতার নাম রা বা রে, এবং তিনি ছিলেন হচ্ছে দেবদেবীর রাজা। সূর্যের দেবতার নাম তাহলে আমরা কি বললাম? রা বা রে। তিনি প্রধান দেবতা হিসেবে অন্য দেবতাদের নিয়ন্ত্রণ করেন। একসময় রা বা রে নামটি রূপান্তরিত হয়ে দাঁড়ায় আমন বা আমনরতে। কি সে দাঁড়ায়? এই রা বা রে এক সময় রূপান্তরিত হয়ে কি নামে দাঁড়ায়? আমন বা আমন রে। আমন বা আমন রে। এই রা বা রে সূর্যের দেবতার নামটি পরবর্তীতে রূপান্তরিত হয়ে আমন বা আমন রেতে পরিণত হয়। রা ছিলেন আলো ও জীবনের আধার, এজন্য তিনি প্রধান দেবতা হিসেবে গণ্য হতেন। আলো ও জীবনের আধার হচ্ছে রা,
এবং তিনি এ কারণেই প্রধান দেবতা হিসেবে গণ্য হতেন। মিশরীয়দের আরও অনেক দেবদেবী ছিল। এদের দুজন হলো জীবন, মৃত্যু এবং উর্বরতার দেবতা ওসিসির এবং তার স্ত্রী আইসিসি। কি কি ছিল? ওসিরিস এবং তার স্ত্রী আইসিসি। আরো দেবতার নাম দেখো, ওসিরিস এবং তার স্ত্রী, ওসিরিস জীবন ও মৃত্যুর দেবতা। ওসিরিস এবং তার স্ত্রী হচ্ছে আইসিসি। ওসিরিস এবং তার স্ত্রী আইসিসি। প্রাচীন মিশরীয়রা সম্রাট বা ফারাওকে স্বর্গের প্রতিনিধি মনে করত এবং তাদেরকে দেবতার মতোই সম্মান করত। কাকে? ফারাওকে স্বর্ণের দেবতা স্বর্গের প্রতিনিধি মনে করত এবং তাদেরকে দেবতার মতোই সম্মান করত। মৃত্যু পরবর্তী জীবন তাদের বিশ্বাস ছিল। যেমন অনেকে আছে মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করে না, কিন্তু তাদের আবার মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস ছিল। মিশরীয়রা বিশ্বাস করত মৃত মানুষ কবরে গেলে তার দেহে আত্মা, যে আত্মাটা আমাদের মারা যাওয়ার সময় বের হয়ে যায়, সেই আত্মাটা পুনরায় ফিরে আসে। যার কারণে তারা কবরে, মৃত ব্যক্তির কবরে এবং তাদের সুখ সুবিধার জন্য অনেক কিছুই দিয়ে থাকত। পৃথিবীতে তারা যে পাপ বা পুণ্য করেছে, দেবতা ওসিরিসের সামনে সেগুলোর হিসেব হবে। এরপর পুণ্যবানকে সুখময় স্থানে এবং পাপীকে অন্ধকার ঘরে নিক্ষেপ করা হবে। সূর্য দেবতা রা তীব্র রশ্মি দিয়ে পাপীর দেহকে ঝলসে দেবে। ধর্মের মূল, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, তাদের ধর্মে যেরকম আছে যে দোজক, বেহেশত, পাপ করলে দোজকে যেতে হবে, পুণ্য করলে বেহেশতে যাবে, এরকম ধারণাই কিন্তু মিশরীয়দের মধ্যেও ছিল। কিন্তু মিশরীয়রা হচ্ছে দেব দেবীর পূজাতে অভ্যস্ত ছিল এবং তাদের মধ্যে এই বিষয়গুলো খুবই দৃঢ় বিশ্বাস ছিল। মিশরীয় সভ্যতার অবক্ষয়ের যুগে মিশরীয়দের ধর্মে নানা কুসংস্কার যুক্ত হয়। এ সময় পুরোহিতরা নিজের ও শাসকের সুবিধার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন। এ অবস্থার অবসানের জন্য ফারাও চতুর্থ আমনহোটেপের শাসনকাল ছিল হচ্ছে 1353 থেকে 1336 খ্রিস্টপূর্বাব্দের হিসাব, কিন্তু 1353 থেকে 1336। আমনহোটেপের সময়কাল ছিল খ্রিস্টপূর্বাব্দে আমনহোটেপের সময়কাল ছিল 1353 থেকে 1336 অব্দ। 1353 থেকে 1336 অব্দ। এই সময় আমনহোটেপ এগিয়ে আসেন। তিনি মন্দির থেকে অসৎ পুরোহিতদের বের করে দেন আর বহু দেবতার বদলে তিনি একমাত্র সূর্য দেবতার আরাধনার কথা প্রচার করেন। চতুর্থ আমনহোটেপ সূর্য দেবতা আমন রে বা রা এর নাম দেন অ্যাটন। এই রা বা রের নাম থেকে রূপান্তরিত হয়েছিল আমন রা বা আমন রে। এখন এই আমন রা বা আমন রের নাম অ্যাটনে রূপান্তরিত হলো। কে নাম দিলেন? এই আমনহোটেপ সূর্য দেবতাকে শুধু পূজা করতে বলল এবং সূর্য দেবতার নাম রূপান্তরিত করে রাখা হলো অ্যাটনে। দেবতার নামের সাথে মিল রেখে তিনি নিজের নামও দিলেন
ইখনাটন। এই আমনহোটেপ তার নাম দিলেন ইখনাটন। ইখনাটন কি নাম দিলেন? আমনহোটেপ সূর্য দেবতার নাম আমন রে বা আমন রা থেকে অ্যাটন নাম দিলেন এবং তার নিজের নামও আমনহোটেপ থেকে পরিবর্তিত করে দেখো রাখলো ইখনাটন। ঠিক আছে, ইখনাটন নাম রাখলেন। এভাবে ইখনাটন বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন। ইখনাটনের এই ধর্মবিশ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। বিখ্যাত ফারাও টুটেনখামেন পুরোহিতদের অধিকার ফিরিয়ে দিলে মিশরীয় সমাজ আবার কুসংস্কারে ছেয়ে যায়। ধীরে ধীরে প্রাচীন মিশরীয়দের ধর্ম অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়ায়। আমনহোটেপ, তাহলে আমরা মিশরীয়দের ধর্ম সম্পর্কে এতক্ষণ যেটা বললাম সেটার একটু সারাংশ তোমাদেরকে আমি আবার বলি যে মিশরীয়রা দেবদেবীর উপর বিশ্বাস করত। মিশরীয়রা তারা সূর্যের দেবতা, জীবন মৃত্যুর দেবতা, এরকম কয়েক রকম দেবতার পূজা আর্চা করছিল। সেই সময়ে আমনহোটেপ নামের একজন শাসক আসলেন, যার সময়কাল ছিল 1353 থেকে 1336। এই সময় আমনহোটেপ এসে এই সূর্য দেবতার নাম আমন রে থেকে অ্যাটনে রাখলেন এবং নিজের নামও আমনহোটেপ থেকে ইখনাটন রাখলেন। এই আমনহোটেপ যতদিন ছিলেন ততদিন মিশরীয়রা সর্বপ্রথম একেশ্বরবাদ, মানে আমনহোটেপ শুধু বললেন যে সূর্য দেবতাকে পূজা করতে হবে, আর কোনো দেবতাকে পূজা করতে হবে না, জীবন মৃত্যুর দেবতাকে পূজা করার কোনো প্রয়োজন নেই, এই একজন দেবতার পূজা করতে হবে। এটা যখন বোঝালেন তখন মিশরীয়রা সেটাই করলেন। কিন্তু পরবর্তীতে যখন ফারাও টুটেনখামেন আসলেন ক্ষমতায়, তখন তিনি আবার পুরোহিতদের ক্ষমতা ফিরিয়ে দিল এবং পুনরায় মিশরীয় সমাজের বহু দেবদেবীর ধর্ম প্রচার শুরু হয়ে গেল। আশা করি মিশরীয়দের ধর্ম সম্পর্কে বুঝতে পেরেছ, বুঝতে তোমাদের অসুবিধা থাকার কথা নয়। এরপরে আমরা মিশরীয়দের স্থাপত্য শিল্প নিয়ে কথা বলবো। মিশরীয় সভ্যতা আসলে এতটাই উন্নত একটি সভ্যতা যে সভ্যতার স্থাপত্য কথা বলতে গেলে প্রথমে যে নামটি আমাদের মনে আসে বা আমরা যে নামটি জানবো সেটা হচ্ছে পিরামিড। পিরামিড এত স্থাপত্যের দিক থেকে এতটাই উন্নত যে কল্পনার আমাদের এখনো আমাদের যারা গবেষক আছেন, স্থাপত্য গবেষক, তারা এখনো এগুলো নিয়ে গবেষণা করে যাচ্ছেন। অনেক বিষয় তাদের কাছে এখনো সমাধান হয়নি। প্রাচীন মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাণ, মানে ইতিহাসে প্রাচীন মিশরীয়দেরকে শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। আর শুধু প্রাচীন মিশরীয়দের প্রাচীন ইতিহাসই শুধু না, আমার মনে হয় যে মিশরীয় আসলে ইতিহাসের শ্রেষ্ঠ স্থাপত্য মানে দিক থেকে শ্রেষ্ঠ নির্মাতাই। পাথর কেটে প্রকাণ্ড সৌধ, এবং এই পাথর কেটে প্রকাণ্ড সৌধ বানাতে কিন্তু তারা সিদ্ধহস্ত ছিল। প্রাচীন মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিড। মিশরীয়রা, কিছুক্ষণ আগে আমরা কি বললাম, মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত ফারাওয়ের মৃত্যুর পরে আত্মা পুনরায় দেহে ফিরে আসে এবং ফারাওয়ের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হয়। কিন্তু মৃত ফারাওয়ের শরীর পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে। এজন্য তারা ফারাওয়ের মৃতদেহকে বিশেষ পদ্ধতিতে মমি করে তার সংরক্ষণের ব্যবস্থা করত। ফারাওয়ের মৃতদেহ সমাহিত করার স্থান আগে থেকে তৈরি করে রাখা হতো। এসব সমাধিতে দেওয়া হতো সিন্ধুক ভর্তি অমূল্য গহনা, বিভিন্ন ধরনের তৈজসপত্র, মুদ্রা, দামি কাপড় প্রভৃতি। মৃত ফারাওয়ের দেহ মূল্যবান এসব সামগ্রীর নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীয়রা বড় বড় পাথর খণ্ড দিয়ে পিরামিড নির্মাণ করেছিলেন।
পিরামিড হলো ত্রিভুজ আকৃতির একটি অতি উচ্চ সমাধিসৌধ। বিশ্বের প্রাচীন বিস্ময় পিরামিডের নির্মাণ শৈলীর জন্য এখনো বিশেষজ্ঞদের বিস্মিত করে। এতে আগে মিশরীয়রা কিভাবে পাথরের এত আগে যে মিশরীয় কিভাবে পাথরের এই বিশাল কাঠামো তৈরি করলো তার সম্পূর্ণ সুরাহা এখনো হয়নি। ব্রিটিশ ঐতিহাসিক প্লান্টাজেনেট সমারসেট ফ্রাই এর বর্ণনা মতে ফারাও জোসের সমাধিতে নির্মিত হয়েছিল প্রথম পিরামিড। ফারাও জোসের সমাধিতে নির্মিত হয়েছিল প্রথম পিরামিড। আর ইসোটেপ নামে এক সুদক্ষ ভাস্কর এই পিরামিডটি নির্মাণ করেন এবং এর উচ্চতা ছিল 200 ফুট। মিশরে আরো অনেক পিরামিড আছে। এ পর্যন্ত 80টিরও বেশি পিরামিড মিশরে পাওয়া গিয়েছে। এর মধ্যে 70টির বেশি কালের সাক্ষী হয়ে আছে। আর টিকে থাকা পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ফারাও খুফুর পিরামিড। কার পিরামিডটি বেশি বিখ্যাত? ফারাও খুফুর। ফারাও খুফুরের পিরামিডটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত। 80টি পিরামিডের মধ্যে 70টি পিরামিড টিকে আছে। আর এই ফারাও খুফুর পিরামিডটি 13 একর জমির উপর নির্মিত। এটি 13 একর জমির উপর নির্মিত। 13 একর ফারাও খুফুরের যে পিরামিডটি আছে সেটা হচ্ছে 13 একর জমির উপর নির্মিত এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 750 ফুট আর উচ্চতা হচ্ছে 481 ফুট। দৈর্ঘ্য 750 ফুট, উচ্চতা 481 ফুট। এটি নির্মাণ করতে কি পরিমাণ শ্রমিকের প্রয়োজন হতে পারে আমরা ধারণা করতে পারি কি যে এটি নির্মাণ করতে 1 লাখ শ্রমিকের প্রায় 20 বছর সময় লেগেছিল। 1 লাখ শ্রমিক এই পিরামিডটি তৈরি করতে সহায়তা করেছিল এবং তাদের 20 বছর সময় লেগেছিল। মিশরের পিরামিড সম্পর্কে প্লান্টাজেনেট সমারসেট ফ্রাই বলেন, পিরামিড মিশরীয়দের অগ্রগতির প্রশংসাই শুধু নয়, এর সাথে জড়িয়ে ছিল ধর্মবিশ্বাস। সেটা যে তাদের স্থাপত্যের অগ্রগতি বা মিশরীয় জাতির প্রশংসার বিষয় পিরামিড ঠিক তা কিন্তু নয়, সেটা আরেকটি ছিল বিষয়। এদের সাথে জড়িত ছিল হচ্ছে ধর্মীয় বিশ্বাস। এরপরে স্থাপত্য শিল্পের মধ্যে ধর্ম মন্দির। আমরা ধর্ম মন্দিরে দেখি মিশরীয় সভ্যতার মধ্য ও শেষ ভাগে তেমন একটা পিরামিড তৈরি হয়নি। তবে এ সময় মিশরীয় পুরোহিতদের প্রভাবে অনেক বৃহৎ ও সুদৃশ্য ধর্মমন্দির নির্মাণ হতো। মিশরের ধর্মমন্দিরগুলোর মধ্যে ছিল কার্নাক ও লুক্সরের মন্দির বিখ্যাত। কোথাকার মন্দির ছিল বিখ্যাত? কার্নাক ও লুক্সরের মন্দির। কার্নাক ও লুক্সরের মন্দির ছিল বিখ্যাত। এই মন্দিরগুলো ছিল খুব জাঁকজমকপূর্ণভাবে প্রচুর অর্থ ব্যয় করে নির্মিত। মন্দিরের প্রবেশের দুপাশে সারি সারি স্ফিংসের মূর্তি এবং সামনে ফারাওয়ের মূর্তি রাখা হতো। মন্দির চত্বরের শেষ ভাগে থাকতো একটি বিশাল হলঘর। নিবর শহরের প্রধান ধর্মমন্দিরটির উচ্চতা ছিল 23 মিটার। এসব মন্দির স্থাপত্য শিল্পে মিশরীয়দের অনন্য
নৈপুণ্যের স্বাক্ষর। এরপর দেখব ভাস্কর্য। পিরামিড গড়ার সূত্রেই মিশরের ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটে। বিভিন্ন সমাধিসৌধ, ধর্মমন্দির ও প্রাসাদের প্রবেশ পথে ভাস্কর্য নির্মাণ করা হতো। মূর্তি খোদাই করে মন্দিরের ভিতরের দেয়াল সাজানো হতো। বড় বড় পাথর কেটে চমৎকার সব মূর্তি বানানো হতো। স্ফিংস হল প্রাচীন মিশরীয় ভাস্কর্যের প্রধান উদাহরণ। স্ফিংসের দেহ সিংহের মতো এবং মাথা মানুষের আকৃতি। এটা কিন্তু তোমরা ইসে দেখতে পারো, ইউটিউবে সার্চ দিয়ে স্ফিংসের মূর্তি কেমন ছিল দেখতে পারবা ছবি। ইভেন তোমাদের বইয়েও আছে ছবিটা, একটু অস্পষ্ট বলে আমি তোমাদের দেখাতে পারছিলাম না। বইয়েও এই ছবির এই স্ফিংসের ছবি দেয়া আছে। ভাস্কররা পাথর কেটে মানুষের অবিকল মূর্তিও গড়তেন। ফারাও ইখানাটন ও রানী নেফারতিতির মূর্তি এক উজ্জ্বল নিদর্শন। এরপরে দেখব চিত্রকলা ও কারুশিল্প। মিশরের চিত্রশিল্পীরাও পিছিয়ে ছিলেন না। মন্দিরের দেয়ালে মমি ও তার কফিনের উপর প্রাচীন মিশরীয় চিত্রশিল্পের নিদর্শন দেখা দেয়। এসব চিত্রে ধর্মীয় ধারণার প্রকাশ বেশি ছিল। অষ্টাদশ রাজবংশের আমলে থিবসে নির্মিত লুক্সের মন্দিরের গায়ে অসংখ্য দেয়াল চিত্র দেখা যেত। দেয়াল চিত্রের আর একটা নাম কিন্তু ফ্রেস্কো। ফ্রেস্কো দেখা যেত। এছাড়াও লুক্সরের মন্দিরের গায়ে লতাপাতা ও জ্যামিতিক নকশাও রয়েছে। প্রাচীন মিশরীয়রা কারুশিল্পেও দক্ষ ছিল। তারা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ব্যবহার জানত। এগুলোর সাহায্যে তারা নানা প্রকারের তৈজসপত্র তৈরি করত। মিশরীয় কুমারেরা বাহারি রঙের চমৎকার মাটির পাত্র আর বয়নশিল্পরা সুন্দর নকশা আঁকা, কম্বল, পর্দা এবং কুশন তৈরিতে দক্ষ ছিল। তারা মণিরত্ন ও সুগন্ধি রাখার কৌটা, নানা রকম অলংকার ও অস্ত্র শস্ত্র তৈরিতেও নৈপুণ্যর পরিচয় দিয়েছিলেন। এই গেল মিশরীয়দের স্থাপত্য শিল্পের উপর আলোচনা। এখন হচ্ছে জ্ঞান বিজ্ঞানে মিশরীয়দের অবদান। জ্ঞান বিজ্ঞানে মিশরীয়দের অবদানের কথা বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি ছিল লিখন পদ্ধতির আবিষ্কার। আমরা যে লিখন পদ্ধতিটা প্রথম মিশরীয়দের কাছ থেকে আমরা পাই। প্রাচীন মিশরীয় নগর সভ্যতা গড়ে তোলার সাথে সাথে এক বিশেষ ধরনের চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে, যার নাম ছিল হায়ারোগ্লিফিক। কি নাম ছিল? হায়ারোগ্লিফিক। তোমাদের কিন্তু আজকে টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ, মিশরীয়দের অবদান। এখান থেকে কিন্তু সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। হায়ারোগ্লিফিক। এই লিখন পদ্ধতিটা আমরা দেখি যে হায়ারোগ্লিফিক গ্রিক ভাষা থেকে আসা শব্দটির অর্থ হচ্ছে পবিত্র লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা। এই ভাষার নানা প্রকার দ্রব্য, প্রকৃতি ও বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকত। এ থেকে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। ফরাসি ভাষাবিদ জঁ-ফ্রাঁসোয়া সাপোলি প্রথম অতি দুর্বোধ্য এই হায়ারোগ্লিফিকের পাঠোদ্ধার করেন। বিশ্লেষণের মাধ্যমে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতির তিনটি রূপ পাওয়া যায়। তিনটি রূপের মধ্যে পাওয়া যায় একটি চিত্রভিত্তিক, একটি অক্ষর ভিত্তিক এবং আরেকটি বর্ণভিত্তিক। হায়ারোগ্লিফিকের তিনটি রূপ। একটি ছিল হচ্ছে চিত্রভিত্তিক, মানে ছবির মাধ্যমে যে জিনিসগুলো বোঝানো হবে সেই বিষয়টি।
চিত্রভিত্তিক একটা ছিল, আর একটা অক্ষর ভিত্তিক, আর একটা হচ্ছে বর্ণভিত্তিক। একটি ছিল চিত্রভিত্তিক, আর একটি ছিল অক্ষর ভিত্তিক, আর একটি বর্ণভিত্তিক। তিনটি ভাগে ভাগ করা ছিল। তিন ধরনের লিখন পদ্ধতি নিদর্শন পাওয়া যায় এই প্রাচীন মিশরে। তার মধ্যে প্রথম দিকে হায়ারোগ্লিফিক বা চিত্রলিখন পদ্ধতি, এবং পরবর্তী পর্যায়ে হিরাটিক বা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহৃত দ্রুত লিখন পদ্ধতি, এবং তৃতীয়টি হচ্ছে ডেমেটিক, যা সামগ্রিক জনসাধারণ ব্যবহার করত। আর একটা হচ্ছে হায়ারোগ্লিফিকের পরে আর যে দুইটা পদ্ধতি পাওয়া যাচ্ছে, হিরাটিক, আর একটা হচ্ছে ডেমোটিক। হিরাটিক এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ডেমোটিক। হায়ারোগ্লিফিকটা আমরা দেখলাম যে তিনটে ভাগ, আর হিরাটিকে হচ্ছে এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য দ্রুত লিখন পদ্ধতি, ডেমোটিক হচ্ছে সর্বসাধারণের ব্যবহৃত লিখন পদ্ধতি। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্র, পাথরের ফলক এবং কবরের গায়ে খোদাই করা হতো। পরে মিশরে পাপিরাস কাগজ আবিষ্কৃত হলে এতে এই লিপি উৎকীর্ণ করা হয়। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতির প্রায় 750টি চিত্রলিপি ব্যবহার করা হয়েছিল। মতান্তরে 24টির কথা বলা হচ্ছে। তাহলে লিখন পদ্ধতিতে আমরা কি দেখলাম? হায়ারোগ্লিফিক বা পবিত্র লিপির পরিচয় পেলাম। এরপরে মিশরীয়দের বিজ্ঞানে কি অবদান ছিল সেই সম্পর্কে আমরা জানব। প্রাচীন মিশরীয়রা গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারা শস্য উৎপাদনের পরিমাণ, উৎপাদন খরচ, সংসারের ব্যয় নির্বাহ, কারিগরদের বিভিন্ন দ্রব্য তৈরির পরিমাণ ও সংখ্যা, মূল্যমান নির্ধারণ প্রভৃতি কাজের হিসাব নিকাশের জন্য গণনা পদ্ধতির আবিষ্কার করেন। কি কি করলো তারা? তাহলে যে উৎপাদন খরচ, সংসারের ব্যয় নির্বাহ, কারিগরদের বিভিন্ন দ্রব্য তৈরির পরিমাণ ও সংখ্যা, মূল্যমান নির্ধারণ প্রভৃতি কাজের হিসাব নিকাশের জন্য গণনা পদ্ধতির আবিষ্কার করেছিলেন। তারাই প্রথম যোগ, বিয়োগ, ভাগ এবং ভগ্নাংশ পদ্ধতি সহ কৌণিক, আয়তক্ষেত্র ও ষড়ভুজের আবিষ্কার করেন, এবং তারা পাটিগণিতের সাথে সাথে জ্যামিতিরও আবিষ্কার করেছিলেন। জ্যামিতিক পরিমাপের মাধ্যমে বিশাল পিরামিডের নির্মাণ কৌশল নির্ধারিত হয়েছিল। প্রাচীন মিশরীয়রা বন্যা নিয়ন্ত্রণ কৌশল উদ্ভাবনের চিন্তাভাবনার সময় লক্ষ্য করেছিলেন যে প্রতি বছর বন্যার আগে আকাশের নির্দিষ্ট কিছু তারা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। ঐতিহাসিক ফিওদর ক্যারোভানিক বলেন, এসব পর্যবেক্ষণের মাধ্যমে মিশরে প্রথম জ্যোতির্বিদ্যার উদ্ভব ঘটেছিল। দেখো কি উদ্ভাবনী, যে বর্ষা বা বন্যা আসার আগে তারা খেয়াল করতো যে কিছু তারা একদম আকাশে নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে, এবং সেখান থেকে কিন্তু তাদের জ্যোতির্বিদ্যারও বহিঃপ্রকাশ হতে থাকে। মিশরীয়রা তারকারাজির ভিত্তিতে একটি রাশিচক্র তৈরি করেছিলেন। তারা বর্ষপঞ্জি অর্থাৎ ক্যালেন্ডারও তৈরি করেছিলেন। মিশরীয়রা হিসাব বের করেছিলেন যে 365 দিনে এক বছর হয়, এবং সেটাই কিন্তু আমরা এখনো গণনা করছি যে 365 দিনে এক বছর হয়। এই মিশরীয়দের গণনার ভিত্তিতে এক বছরের হিসাব আমরা এখনো করে আসছি যে 365 দিনে এক বছর হয়।
তারা বছরে কে মাস এবং মাসকে 30 দিনে ভাগ করেছিলেন। এরপরে আমরা মিশরীয়দের চিকিৎসা সম্পর্কে জানব। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে প্রাচীন মিশরীয়রা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারা রোগীর নাড়ি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করত। খ্রিস্টপূর্ব 1700 অব্দে মিশরীয় চিকিৎসকেরা রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র দিতেন বলে জানা যায় এবং ধারণা করা হয় পিরামিডের যুগে দাঁত, চোখ, পাকস্থলী ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসক ছিল। চিকিৎসা বিষয়ক প্রথম যে গ্রন্থ মেটেরিয়া মেডিকা মিশরীয়রাই প্রণয়ন করেন। শল্য চিকিৎসায় তাদের যে বিস্ময়কর প্রতিভা ছিল তার প্রমাণ হলো মৃতদেহের মমি। 1000 বছরের বেশি সময় পর্যন্ত মৃতদেহের পচন ঠেকাতে সক্ষম হয়েছে মমি পদ্ধতি। এবং এই মমি পদ্ধতিতে আমি যতটুকু জেনেছি যে মমিটা হচ্ছে লবণের মধ্যে মানুষের শরীরকে মানুষের শরীরটাকে চুবিয়ে রাখা হতো তাদের শরীরে। তারপরে সেই শরীর উঠানোর পরে তাদের শরীরটা পুরো মুছে রাখা হতো, মুছে শুকানো হতো। শুকানোর পরে তারা এমন এক ধরনের মেডিসিন ব্যবহার করতো, সেটা মানুষের শরীরে দেয়া হতো এবং এরপরেই হচ্ছে পচন রক্ষা করা হতো। এই জন্যই মমির বিষয়টি কিন্তু মিশরীয়রাই, তাহলে বলতে হবে যে চিকিৎসাতেও তাদের অবদান অনেক বেশি। এরপরে হচ্ছে কাগজ। লিখন পদ্ধতির বিকাশের সাথে মিশরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে কাগজের আবিষ্কার। কারণ কাগজের লিখন পদ্ধতি, এখন লিখে তো দেয়ালেও লেখা যাচ্ছে, সব জায়গায় লেখা যাচ্ছে, কিন্তু কাগজে লেখাটা, আমরা যে কাগজে লিখছি সেটার আবিষ্কারও কিন্তু এই মিশরীয়রা করে। তারা নীল নদের তীরে জন্মানো প্যাপিরাস নামক নলখাগড়া দিয়ে এক ধরনের কাগজ তৈরি করে। প্যাপিরাস গাছের কাণ্ডের ছাল ছাড়িয়ে পাশাপাশি রাখা হতো, একটির উপর আরেকটি ফালি রেখে রোদে শুকানো হতো। তারপর ফালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো কাগজ। প্যাপিরাসের এক একটি রোল লম্বায় হতো 10 থেকে 20 ফুটের মতো এবং প্যাপিরাস থেকে কাগজের ইংরেজি প্রতিশব্দ পেপার শব্দটি এসেছে। এরপরে হচ্ছে সাহিত্য। প্যাপিরাস উৎকীর্ণ প্রাচীন মিশরীয় লিপির অর্থ উদ্ধারের জন্য বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে প্রাচীন মিশরে উন্নত মানের সাহিত্য রচিত হয়েছিল। তবে মিশরীয় সাহিত্য মূলত দেব দেবী ও ফারাওদের গুণকীর্তনের কাহিনী। এই সাহিত্যের নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মেমফাইট ড্রামা, টেল অব দ্য টু ব্রাদার্স, মৃতদের পুস্তক, আতনের হিম ইত্যাদি। মিশরীয় ধর্ম ও দর্শনকে ভিত্তি করে লিখিত হয় এগুলোকে সমকালীন সমাজ ও রাষ্ট্র কাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। দর্শনে কেমন অবদান ছিল? প্রাচীন মিশরে মুক্ত চিন্তার দর্শন চর্চারও দৃষ্টান্ত পাওয়া যায়। তাদের মননশীলতার পরিচয় পাওয়া যায় পুরোহিত ও মুনি ঋষিদের লিখনীতে। এর এক একটি নিদর্শন হচ্ছে শিলালিপি রূপে পাওয়া মেমফাইট ড্রামা। এছাড়া মিশরীয় দর্শন চর্চার প্রমাণ রয়েছে দার্শনিক টাহোটেপের রচিত ম্যাক্সিম গ্রন্থে। এই গ্রন্থটির বিষয়বস্তুই ছিল নৈতিকতা। এছাড়াও এ যুগে দর্শন চর্চা নিদর্শন পাওয়া যায় বীণাবাদকের গান এবং বাঘপটু কৃষকের জবানবন্দি নামক শিলালিপিতে। সর্বশেষ মিশরীয়দের অবদানে হচ্ছে সমাজ ব্যবস্থায়। প্রাচীন মিশরীয় সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। সমাজে নারীরা সম্পত্তির অধিকার সহ নানা রকম সুবিধা ভোগ করত। যেমন আমাদের সমাজে গারো সমাজে মাতৃতান্ত্রিক সমাজ রয়েছে। সমাজে এক স্ত্রী গ্রহণের রীতি চালু থাকলেও উপপত্নী গ্রহণের দৃষ্টান্ত পাওয়া যায়। তারপরেও মিশরীয় সমাজে মেয়েরা উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। যেমন ফারাও প্রথম থুতমোসের মেয়ে হাটুস ও 1520 থেকে 1480 খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম মহিলা শাসক হিসেবে মিশরের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। এবং মিশরের সমাজ 3 শ্রেণীতে বিভক্ত ছিল, যথা ফারাও রাজদরবারের গণ্যমান্য ব্যক্তি,
2 হচ্ছে ছিল ফারাও রাজদ্রব্যগণ্য ব্যক্তি, আর হচ্ছে পুরোহিত ও ভূস্বামীদের উচ্চ শ্রেণী, বণিক, সাহিত্যিক, কারিগর ও অন্য পেশাজীবীর মধ্যম শ্রেণী, এবং ভূমিদাস, সেবাদাস ও কৃতদাসটা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। আর সমাজে শিক্ষা গ্রহণের সুযোগ ছিল এবং বিদ্যালয়গুলো ছিল যেখানে তারা শিক্ষা গ্রহণ করতো সেগুলো ছিল হচ্ছে অবৈতনিক। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা মিশরীয়দের অবদান সম্পর্কে জানতে পারলাম, এবং এই এই সভ্যতার অবদান থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন হয়, সেটা তোমাদের কিন্তু আগেও বলেছি। এই জন্য এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।